ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন, আর সেই সফরে আপনি পেলেন একজন মনের মতন সঙ্গী। সেই জার্নি কি আপনি কোনোদিনও ভুলতে পারবেন? নিশ্চয়ই তা লিখে রাখবেন আপনার ট্রাভেল লগে। তারপর সেই সঙ্গীটি যদি ধীরে ধীরে হয়ে ওঠে আপনার না না, বাকিটা এখন বলা যাবে না। বাকি কথা নিয়েই তো আজকের এখন গল্পের নিবেদন শুভদীপ মণ্ডলের লেখা গল্প শেষের পাতায়। গল্প পাঠে সুমন, অভিনয়ে নম্রতা, সৈকত এবং অভিজিৎ, বিশেষ সহযোগিতায় নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে বৃষ্টি, মিউজিক অ্যান্ড মিক্সিংয়ে ফিনিক্স অডিওভার্স, সামগ্রিক পরিচালনাতে সুমন। তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প শেষের পাতায়। সৌভিক যখন রাউরকেল্লা স্টেশনে নামল, ঘড়িতে তখন সকাল 7:15। ইঞ্জিনিয়ারিং শেষ করে ডিগ্রি সার্টিফিকেট নিতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে আন্দাজও করতে পারেনি সৌভিক। সৌভিক চক্রবর্তী নামের বানানের শেষ অক্ষর ওয়াই যে কখন আই হয়ে গেছে 8টা সেমিস্টারে একবারও চোখে পড়ল না তার। বাবা এতদিন দায়িত্ব জ্ঞানহীন বলতো, এখন নিজেকে সেটাই মনে হচ্ছে সৌভিকের। এখন বিপিউটি ইউনিভার্সিটি গিয়ে মার্কশিট, সার্টিফিকেট এই সব সাবমিট করে কারেকশন হয়ে নতুন সার্টিফিকেট রিলিজ হতে 6 মাস লেগে যাবে। এদিকে আবার তার অ্যামডক্স থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসেছে, নেক্সট মান্থের মধ্যে পুনে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে মাথাটা গরম হয়ে গেল সৌভিকের। এভি হোটেলের চকচকে রুমের এসি টেম্পারেচারও তার মাথার টেম্পারেচার নামাতে পারছে না। 11:10 নাগাদ ট্যাক্সি থেকে নেমে ইউনিভার্সিটির ক্যাম্পাসের গেট পেরিয়ে মিনিট খানেক চলার পর সৌভিকের মনের বিষাদ একটু কমল। বলল, উফ বাবা, এতক্ষণ একটু আরাম। কি দারুণ ক্যাম্পাসটা! বাস্কেট কোর্ট, টেনিস কোর্ট, অডিটোরিয়াম, বিল্ডিং, এই প্রত্যেকটা একেবারে ওয়েল প্ল্যান্ড। আমাদের কলেজের মতো মেরে না, পাহাড় জঙ্গলের মাঝে কলেজ, একটাই ক্যান্টিন, তাও আবার টিনের ছাউনি দেওয়া। একটু অসতর্ক হয়েছ কি মানুষের খাবার বাঁদরের চত্থাপ্পড় লাগিয়ে নিয়ে চলে যাবে। আর ওটা প্লেগ্রাউন্ড ছিল না বিচুটি পাতার জঙ্গল? উফ, এমন একটা মেরে কলেজ যে এইরকম ইউনিভার্সিটির আন্ডারে আছে, সার্টিফিকেটের নামে স্পেলিং মিস্টেক হলে জানতেই পারতাম না। এটা সৌভিকের স্বস্তি না সান্ত্বনা সেটাও নিজেই বিচার করবে না হয়। কিন্তু এটা সত্যি, সব স্টুডেন্টদের তাদের কলেজের প্রতি অনেক কমপ্লেন। যেমন কারো মতে হোস্টেলের খাবার ভালো না, কারো মতে কলেজে কোনো কালচারাল প্রোগ্রাম হয় না, তো আবার কারো মতে কলেজের ফ্যাকাল্টি ভালো না, আর সবশেষে সবার মতে নিজের ক্লাসের একটাও মেয়ে বা ছেলে ভালো না। সব কিউটনেসের ওভারলোড সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ছড়িয়ে আছে। তবে এরাই কলেজ থেকে পাস আউট করার পর ওই কলেজটাকেই সব থেকে বেশি মিস করে। তখন স্মৃতির সমুদ্রে ডুব দিয়ে মনে হয় কলেজটা যেমনই ছিল বেস্ট প্লেস ছিল। সব ডকুমেন্ট সাবমিট করে একাডেমিক ব্লকের সামনে ওয়েট করার সময় হঠাৎই একটি মেয়েকে সেদিকে আসতে দেখল সৌভিক। চোখে গাঢ় কাজল, ফ্রেমবন্দি চশমা, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, গায়ের রং শ্যামলা। মেয়েটিকে দেখে সৌভিক কয়েক সেকেন্ড স্থির হয়ে নিজের মনে মনে বলল, কোনো মেয়ে এতটাও সুন্দর হতে পারে? মিনিট 10 পর মেয়েটি একাডেমিক অফিস থেকে বেরিয়ে ঠিক সৌভিকের বিপরীতে রাখা চেয়ারটিতে এসে বসল। সৌভিকের মনের অন্তরাল থেকে কে যেন সিগন্যাল পাঠাচ্ছে, বলছে, কিরে সৌভিক, মেয়েটির সাথে একটু আলাপ বিলাপ কর। কই রে, কিছু বল, মুখে কি দই জমা রেখেছিস নাকি? কিন্তু নিজের সমস্ত ইচ্ছে চেপে রেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 4 বছরে ঠিক করে উড়িয়াটাই শিখতে পারলাম না। এই আতকাচা আধভাঙা উড়িয়া ভাষা নিয়ে কি প্রেম আলাপ চলে? তাছাড়া যে যাই বলুক, নিজের ভাষাতে প্রেম করার মজাটাই আলাদা। এই ফিলিং ইমোশনগুলো না একদম গরম জলের মতো ফুটতে থাকে। পরক্ষণেই মেয়েটি কল করে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটির উদ্দেশ্যে বলল, হ্যালো বাবা।
আমি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটিতেই আছি। তুমি কিন্তু ওষুধগুলো মনে করে খেও। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেব, তুমি অত চিন্তা করো না। রাখলাম, বুঝলেন? বাই। পরের কথাগুলো আর সৌভিকের কানে এলো না। সে তার সমস্ত এক্সাইটমেন্ট হাত মুঠো করে দমন করার চেষ্টা করছে। মেয়েটি ফোনটি রাখার সঙ্গে সঙ্গে সৌভিক বলে উঠল, বাঙালি, আই এম অলসো বাঙালি। কিন্তু মেয়েটি অনীহা সুরে উত্তর দিল, হ্যাঁ, বাঙালি। তাতে এত উত্তেজিত হওয়ার কি আছে বুঝলাম না। বাঙালি তো, অন্য কোনো গ্রহের এলিয়েন তো না। না, মানে বাইরের রাজ্যে নিজের। সব রাজ্যেই কম বেশি বাঙালি থাকে, এতে আমার তো মনে হয় না অবাক হওয়ার কিছু আছে। প্রসঙ্গ এড়িয়ে সৌভিক নিজের পরিচয় দিল। হ্যাঁ, হাই, আমি সৌভিক চ্যাটার্জি। মেয়েটি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু রিপ্লাইটা দিল। আচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, সিএসসি ব্রাঞ্চ। আর আপনি? মেয়েটি আবারও স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমরাও সেম। ব্যাস, এই কথাটা শোনার পর ছেলের মনে আনন্দের ঢেউ উপচে পড়ছে। খুব বড় একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন জেনে ফেলেছে সে। কিন্তু আপনারাই বলুন, শুধু সেম ব্রাঞ্চ থাকলেই কি প্রেম হয়ে যায়? মিনিট কয়েক পর সৌভিক আবার জিজ্ঞেস করল, কোন কলেজ থেকে স্টাডি করেছেন আপনি? মেয়েটি এবার মোবাইলের স্ক্রিন থেকে চোখ ফিরিয়ে সৌভিকের দিকে তাকিয়ে রূঢ় কণ্ঠে বলল, আর কি কি জানতে চান বলুন তো? ইনফরমেশন কালেক্ট করছেন? আমাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাবেন বুঝি? অপমানে মুখটা লাল হয়ে গেল সৌভিকের। আর কিছু না বলে পাশে রাখা খাতার পাতাগুলো পরপর উল্টোতে লাগল। এরপর আর তাদের মধ্যে কোনো কথা হয়নি। মেয়েটি 20 মিনিট হলো চলে গেছে। সৌভিক এখনো বসে আছে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য। সবকিছু কমপ্লিট করে সৌভিক মেন রোডের দিকে এগোতে লাগলো। কলেজের গেট পেরিয়ে মেন রোডের উপরে সেই মেয়েটিকে দেখতে পেল সৌভিক। হতাশা আর হালকা ভয় মাখানো মুখ নিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। সৌভিক মনে মনে ভাবল, কি ব্যাপার, মেয়েটি অনেকক্ষণ হলো বেরিয়েছে, এখনো এখানে দাঁড়িয়ে কেন? সৌভিক রাস্তা পেরিয়ে মেয়েটির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর মেয়েটি সৌভিকের কাছে গিয়ে বলল, আচ্ছা, আমাকে সিটি সেন্টার যাওয়ার রাস্তাটা বলে দিতে পারবেন? মানে কোন বাসে উঠতে হবে, কোন রুটের অটো ধরবো? আমি এখানে একদম নতুন, সত্যি কথা বলতে কিচ্ছু জানি না। আসলে আসার সময় ওলা বুক করেছিলাম, কিন্তু এখন দেখছি আমার ইন্টারনেটটা কাজ করছে না। কিন্তু আমার ইন্টারনেট তো কাজ করছে। কি সিম আপনার? ভোডাফোন। সৌভিক ফিসফিস করে ব্যঙ্গ করে বলল, ভোডা মেয়ের আবার ভোডাফোন। কিছু বললেন আপনি? না, কিছু না। আচ্ছা শুনুন, এখান থেকে সিটি যাওয়ার কোনো কিন্তু বাস যায় না, আপনাকে অটো করেই যেতে হবে। আর আমিও এখানে প্রথমবার, তাই রুটটা আমারও ঠিক জানা নেই। আমি ওলা একটা বুক করে নেবো, আপনি দেখুন কি করবেন। আমি কি করব মানে? আরে বাইরের রাজ্যে বাঙালি হয়ে বাঙালিকে ফেলে যাবেন নাকি? সৌভিক মেয়েটির কথার উত্তরে চোখ কপালে তুলে বলল, আচ্ছা, হ্যাঁ তা ঠিক, কিন্তু বাঙালি তো, এলিয়েন তো আর না। মেয়েটি আর কিছু না বলে মুখ থমকে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। সৌভিক মেয়েটির মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাহ, মেয়েটাকে শুধু হাসলে নয়, এরকম করুণ মুখেও তো বেশ ভালো লাগে। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে। সৌভিক নিজের ভাবনা ভঙ্গ করে বলল, ওকে, আমি বুক করছি। 195 দেখাচ্ছে, বিল কিন্তু স্প্লিট হবে। মেয়েটি এবার মাথা তুলে শান্ত গলায় বলল, সেটা আপনাকে বলে দিতে হবে না, আমি হিসেব বুঝে নিতে পারি। ক্যাব এলে দুজনে একদম দু প্রান্তে গিয়ে উঠে পড়ল। দুজনেরই অজানা শহরের ভিতর হয়ে ক্যাব ছুটে চলেছে সিটি সেন্টারের দিকে। দুজনের মধ্যে কোনো কথা নেই। মৌনতা ভেঙে মেয়েটি বলল, আমি সায়নী মিত্র, ভুবনেশ্বরে সিভি রামান থেকে পড়েছি।
এখানে আসা সার্টিফিকেট মাইগ্রেশনের জন্য। আপনি কোন কলেজ থেকে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বেরহামপুর। বেঙ্গলের কথায় বাড়ি জিজ্ঞেস করায় সায়নী বলল, কলকাতার সল্টলেকে বাড়ি আমার। আর আপনার? সৌভিক দুটো হাতের মাঝে কিছুটা গ্যাপ দেখিয়ে বলল, আমার অনেকটা দূর ফ্রম ইয়োর প্লেস, বাঁকুড়া। কে কোন হোটেলে উঠেছে এরকম আরও দু একটা কথা বলতে বলতে ক্যাব এসে থামলো সিটি সেন্টারে। সৌভিকের মনে হলো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম মনে হচ্ছে, কিন্তু ইউনিভার্সিটি যাওয়ার সময় তার একটু বেশি সময় লেগেছিল মনে হয়। ক্যাব থেকে নেমে সায়নী 100 টাকার একটা নোট সৌভিকের দিকে বাড়িয়ে বলল, এই নিন, 50-50 হয়ে গেল। আচ্ছা, টাকাটা কি দিতেই হবে? মানে আমাদের তো কাজ শেষ, আর বাকি সময়টা হোটেলে বোর হওয়ার থেকে শহরটাকে একটু এক্সপ্লোর করলে হয় না? আমি শুনেছি পাশে একটা টেম্পল আছে পাহাড়ের ওপর, বৈষ্ণোদেবী টেম্পল, তখন না হয় দিয়ে দেবেন। সায়নী একটু ঝাঁঝিয়ে বলল, না না, আমি যেতে পারবো না, অত সময় নেই আমার। তারপর সৌভিকের হাতে টাকাটা গুঁজে দিয়ে ফিরে চলে যাওয়ার সময় বিড়বিড় করে বলল, চিপ ছিলে একটা। কিন্তু শেষের বলা কথাটা সৌভিকের কানে ততক্ষণে পৌঁছে গেছে। এবার সৌভিক অনেকটা রেগে গিয়েই বলল, ও হ্যালো, আমি চিপ নই, আর তোমাকে লাইন দেওয়ার কোনো ইন্টেনশন আমার নেই। কথাটা জেনুইনলি মনে হয়েছিল তাই বলেছিলাম। বাকি সময়টা এমনি তো কাটাতে হবে, না হলে না আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার ওপর। যাও এবার, তুমি তোমার রাস্তায়, আমি আমার দিকে। মানুষকে দেখা মাত্রই মাথা থেকে পা পর্যন্ত জাজ করবে, তারপর এরাই সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেবে, লুক ডাজন্ট ম্যাটার, আ পারসন শুড বি গুড ফ্রম ইনসাইড, ব্লা ব্লা ব্লা। কি যে মনে করি না নিজেদেরকে, যত সব। আরে আমার কপালে জুটে। গজগজ করে বলতে বলতে চলে গেল সৌভিক। হোটেলে গিয়ে 1 কাপ কড়া কফি খেয়ে শুয়ে পড়ল সৌভিক। সেই সকালে খেয়ে বেরিয়েছিল, ভেবেছিল কাজ শেষ করে রাধিকা রেসিডেন্সি নামে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টে ভালো করে লাঞ্চ করবে। ফুড ব্লগারের রিভিউ দেখে রেখেছিল আগেই, কিন্তু কোথায় বা কি। ঠিক বিকেল 5টা নাগাদ একটা লোক এসে সৌভিককে বলল, सर आपके लिए फोन है। সৌভিক ঘুম ভাঙা গলায় বলল, আমার কল। ये सर मैंने बोला आप सर का पर्सनल नंबर पर फोन कीजिए, होटल का नंबर से बात नहीं हो पाएगा। तो फिर वहां से बोला कि यूनिवर्सिटी से बोल रहा हूँ, आपने ही शायद होटल का नंबर दिया था। ব্যাপারটা গোলমেলে বুঝে সৌভিক রিসেপশনে গিয়ে ফোন তুলে নিয়ে হ্যালো বলতেই ল্যান্ড ফোনের অপর প্রান্ত থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো। হ্যালো, আমি বলছি। কে বলছেন? আমি বলছি। একই উত্তর এলো ফোনের ওপাশ থেকে। এবার সৌভিক একটু বিরক্তি স্বরে বলল, আরে আমিটা কে? বাঘ, ভাল্লুক, সিম্প্যাঞ্জি, ব্যাঙাচি না ঘামাচি? বাড়ি থেকে তোমার নাম ডাকেনি নাকি? আমি বলছি। অদ্ভুত। দৃঢ় স্বরে উত্তর এলো, আমি সায়নী বলছি। হ্যাঁ, সরি 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 সরি, মানে মানে আমি না একটু একটু ডিস্টার্ব ছিলাম, এক্সট্রিমলি সরি কিন্তু। হ্যাঁ, সৌভিকের থতমতো অবস্থা শুনে সায়নী বলল, আর নাটক করতে হবে না, আমি যে জন্য ফোন করেছিলাম আপনাকে। আমিও বসে বসে বোর হচ্ছি। আপনার ওই সিটি এক্সপ্লোরার আইডিয়াটা ভালো লেগেছে আমার, তাই গুগল থেকে আপনার হোটেলের নাম্বারটা বের করে কল করলাম। 5:30টার ভিতরে বেরিয়ে পড়তে পারলেই বৈষ্ণোদেবী টেম্পলের ভিজিটটা করা যায়। কিন্তু দেখুন, আমার মনে হয় না আমাদের একসাথে যাওয়াটা উচিত। অন্তত চিপ ছেলের সাথে আপনার তো যাওয়া একেবারেই উচিত নয়। আই অ্যাম সরি। আচ্ছা, দেখা করুন না বলছি। তা কোথায় দেখা করবেন? সামনের ক্রস রোড মলের কাছে। সৌভিকের মন খুব চঞ্চল হয়ে উঠেছে। মনের মধ্যে কেমন একটা খুশি খুশি ভাব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা নেভি ব্লু কালারের শার্ট আর খাকি রঙের চিনোস পরে বেরিয়ে পড়ল সৌভিক। ক্রস রোডের মলের সামনে গিয়ে সৌভিক দেখে সায়নী অলরেডি দাঁড়িয়ে আছে। পরে রয়েছে মেরুন কালারের চুড়িদার, কপালে লাল টিপ, চোখে সেই গাঢ় কাজল। সায়নীকে দেখে ভোরের শিশির ভেজা অনুভূতি পেল সৌভিক। সামনে গিয়ে বলল, হাই। হাই। সেম রিপ্লাই দিল সায়নী। বেশ কিছুক্ষণ কোনো কথা নেই, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। নীরবতা ভেঙে সৌভিক বলল,
ওলা বুক করি? করে দিয়েছি। আর সরি অ্যান্ড থ্যাঙ্কস। প্রথম থেকেই আপনার সাথে অনেক মিসবিহেভ করেছি, তার জন্য সরি। আর তখন ওলাতে লিফট দেওয়ার জন্য আমি গ্রেটফুল আপনার কাছে। সে না হয় ঠিকই আছে, কিন্তু কি এমন হলো যে এই চিপ ক্রিপ বলে এত জাজমেন্টাল হয়েও আমার সাথে বেরোতে রাজি হলেন? সায়নী শান্ত স্বরে বলল, পরে মনে হলো আপনি মানুষটা মন্দ না, আপনার সাথে যাওয়াই যায়। এখন আবার আমাকে জাজ করবেন না। তাছাড়া ব্যাগের ভেতর সবসময় একটা ছুরি থাকে, কিন্তু সেফটির জন্য। তবে এখনো পর্যন্ত একবারও ব্যবহার হয়নি। সৌভিক একটু ছিটকে এসে আঁতকে উঠে বলল। হ্যাঁ, ছুরি? সৌভিকের হতভম্ব মুখ দেখে সায়নী একটু হেসে বলল, সাবধান, দূরত্ব বজায় রেখে। সৌভিক নিজের মনে কুঁই কুঁই করতে করতে বলল, কোথায় এসে পড়লাম রে বাবা, সিঙ্গেল পিস ফিরলে হয়। এই মেয়ে মনে হচ্ছে আমার টিকিট কনফার্ম করেই ছাড়বে। ক্যাব এসে টেম্পলের সামনে নামিয়ে দিল ওদের। সায়নীর মনে হলো আরও আগে আসা উচিত ছিল। প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। একের পর এক সিঁড়ি পেরিয়ে উপরের দিকে এগোতে লাগলো দুজনে। মিনিট 15 যাওয়ার পর সৌভিক পিছনে তাকিয়ে দেখল সায়নী খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, মুখে হালকা কষ্টের ছাপ। দুধাপ নিচে নেমে এসে বলল, কি এখনই হাঁপিয়ে গেলেন? হ্যাঁ, এখনো 150 ধাপ বাকি, আসুন। সায়নী বিরক্তি স্বরে বলল, চুপ করুন তো আপনি। বাবারে, যন্ত্রণায় মরে যাচ্ছে, আর আর উনি জ্ঞান দিতে এসেছেন। কি কুক্ষণে যে আপনার কথা শুনে এখানে এলাম। এত উপরে উঠতে হবে জানলে কখনো আসতাম না। আচ্ছা, হিল জুতো পরে আমি আসতে বলেছিলাম আপনাকে? হ্যাঁ, বলল সৌভিক। তারপর হাতটা বাড়িয়ে দিয়ে বলল, কই, আসুন উপরে আসুন, এই পাশের বেঞ্চটায় বসে কিছুক্ষণ। সায়নীর পায়ের দিকে তাকিয়ে সৌভিক বলল, কি একটু আরাম লাগছে এবার তোমার? সরি, আমি না তুমি বলে ফেললাম। বাবা, ইটস ওকে, এত ফর্মালিটি মেনটেন করার দরকার নেই। তুমি ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে কি তোমার? যেতে পারবে নাকি নাকি ফিরে যাবে? শান্ত গলায় বলল সৌভিক। উত্তরে আরও ধীর গলায় সায়নী বলল, হচ্ছে একটু, তবে ফিরবো না। যখন এসেই গেছি তখন যাব। সৌভিক নিজের জুতোর লেস খুলতে খুলতে বলল, কি করে আর যাবে, পায়ের যে অবস্থা করে রেখেছো। তারপর জুতোগুলো সায়নীর পায়ের সামনে এগিয়ে দিল। সায়নী আপত্তি জানিয়ে বলল, আরে আরে কি করছেন আপনি? আমি আমি ঠিক আছি। সায়নীর কথার উপরই সৌভিক স্তিমিত স্বরে বলল, আরে পড়ে নাও, তোমাকে হেল্প করছি না। তোমার পায়ের অবস্থা দেখে আমার নিজেরই খারাপ লাগছে। যতই হোক, আমি তো বলেছিলাম এখানে আসতে। কিন্তু কিন্তু তুমি কি পড়ে যাবে? ম্যাডাম, আই অ্যাম বাকরি, খালি পায়ে হাঁটার অভ্যাস আমার আছে, চলো। আর আমার আমার জুতোগুলো? সায়নী কথাটা শেষ করার আগেই সৌভিক তাড়াতাড়ি করে বলে উঠল, এই শোনো, আমাকে বলবে না কিন্তু, আমি তোমার জুতো হাতে বইতে পারবো না। সায়নী সৌভিকের জুতোতে পা গলাতে গলাতে মুখ বেঁকিয়ে বলল, আমি বলিও নি সে কথা, আমার নিজের হাত আছে। ওরা যখন মন্দিরে গিয়ে ঢুকল তখন ঘড়িতে 7টা বাজতে 10। আর 10 মিনিট পর আরতি শুরু হবে। ওরা দাঁড়িয়ে মন্দিরের এক কোণে, যেখান থেকে নিচের সমস্ত শহরটাকে দেখা যায়। বাহ, কি দারুণ লাগছে না এখান থেকে শহরটা। এত উপর থেকে সন্ধ্যের আলোতে শহরটাকে অপূর্ব মায়াবী লাগছে কিন্তু। বেশ ভালো ফিল করছি এখানে এসে। থ্যাঙ্কস। তবে এর একটা নাম আছে, ভিউ পয়েন্ট। এই পাহাড় থেকে পুরো শহরটাকে দেখা যায় বলে হয়তো এই নাম। সায়নী এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তুমি এর আগে এসেছো নাকি এখানে? এত কিছু জানলে কি করে? না না,
আসলে আমি নতুন জায়গায় এলে প্রথম কাজ করি ওই জায়গায় কি কি টুরিস্ট স্পট আছে তার সম্পর্কে খুঁটিয়ে দেখে নেওয়া, আর তার সাথে লোকাল স্ট্রিট ফুড। আসলে ব্যাপারটা হলো কি, আমি আর আমার মা ঘুরতে খুব পছন্দ করি। মা যদি এখন এখানে থাকতো কি যে খুশি হতো। হঠাৎ সায়নী চুপ করে গেল, স্থির হয়ে মন্দিরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, চুপ কেন? আমি কি অজান্তেই কোনো দুঃখ দিয়ে ফেললাম তোমাকে? শান্ত কণ্ঠে কথাটা বলল সৌভিক। সায়নী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা বলতো আমার মাও নাকি ঘুরতে পছন্দ করত। শি ইজ নো মোর। আমার বাবাই আমার কাছে মায়ের সমান। মায়ের অভাব কোনোদিনও বুঝতে দেয়নি বাবা। উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, নাচের স্টেজ শোতে সব কিছুতেই বাবা পাশে থেকেছে, নিজের কাজ সামলেও। ঠাকুমা বলতো বাবা আর বিয়ে করেনি যাতে আমার ভালোবাসায় কোনো কমতি না পড়ে। সৌভিক দেখল সায়নের চোখের জল গালে এসে নেমেছে। সৌভিকের অন্তরাত্মা বলে উঠল, বাহ সৌভিক, মেয়েটাকে কাঁদিয়ে দিলি, সাবাস তোকে। পরিস্থিতি নর্মাল করার জন্য সৌভিক বলল, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবারেও তাহলে তোমার ছুরিটা আর ব্যবহার করার দরকার পড়লো না, কি বলো? হ্যাঁ। সায়নী হেসে ব্যাগের চেন খুলে বলল, এই দেখো, ছুরি কাঁচি কিচ্ছু নেই। তাহলে মানছো তো? আমার সাথে থাকলে ওসবের দরকার পড়ে না? একটু অ্যাটিটিউডের সাথে কথাটা বলল সৌভিক। টিটকিরির স্বরে সায়নী বলল, তোমার সাথে? হ্যাবলা কাঁচু মাচু মুখে একটু চকলেট চকলেট ভাব ছেলের জন্য এইসবের প্রয়োজন হয় না। হ্যাবলা আবার মুখে চকলেট চকলেট ভাব? কথাটা ইনসাল্ট ছিল না কমপ্লিমেন্ট ছিল সৌভিক ঠিক বুঝতে পারল না। ওরা দুজন এখন রাধিকার রেসিডেন্সিতে। ডিনার শেষ করে সায়নীকে তার হোটেলের দিকে এগিয়ে দেওয়ার সময় সৌভিক বলল, তোমার রিটার্ন ট্রেন কটায়? কাল রাত্রে 8টায়। তোমার? পাল্টা প্রশ্ন করলো সায়নী। সৌভিক বলল, বাহ, কোইন্সিডেন্টলি অলমোস্ট সেম টাইম। আমার 9:30 সমসত্ব এক্সপ্রেস। দাঁড়াও। তার মানে কালও কিন্তু হাতে বেশ খানিকটা সময় পাওয়া যাবে। দুজনেই তো সেই রাত্রে ট্রেন। কি করবে সারাটা দিন? তার চেয়ে বরং এখান থেকে 6-7 কিলোমিটার দূরে বেদব্যাস বলে একটা জায়গা আছে। লোককথা অনুযায়ী নাকি বেদব্যাস ঋষি ওখানে বসেই মহাভারত রচনা করেছিলেন। যাবে? কালকেও? চেনা পরিচিতিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তা হোক না, ক্ষতি কি? একটু না হয় চিনতেই চাইলাম। বেশ, কাল সকাল 10টায় দেখা হচ্ছে। হোটেলে প্রবেশ করতে করতে মুচকি হাসির সঙ্গে বলল সায়নী। প্রায় ফাঁকা রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছে সৌভিক। অচেনা শহরের রাস্তার পাশের টিমটিম করে জ্বলতে থাকা স্ট্রিট লাইটের আলো আর সঙ্গে ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে সৌভিকের। চলতে থাকা সৌভিকের মুখের ঈষৎ হাসি ইঙ্গিত দেয় অজানা একটা স্বস্তির অনুভূতি। সৌভিকের ঘুম আসছে না। মেয়েটির চশমা পরা সেই দু চোখের মাতাল করা দৃষ্টি তাকে কেমন একটা ঘোরের মধ্যে ফেলেছে। জীবনের সমস্ত কাঁটার মধ্যে প্রেমই কি শুধু একটা সুন্দর লাল গোলাপ? প্রশ্নটা মনে মনে করল সৌভিক। পরের দিন যথারীতি সময়ে বেরিয়ে পড়ল সৌভিক আর সায়নী। মিনিট 20 চলার পর একটা ফাঁকা জায়গায় ট্যাক্সি থামিয়ে দিয়ে ড্রাইভার বলল, सर जी आ गए हम लोग। यहाँ से चल के जाना पड़ेगा अब। गाड़ी अंदर नहीं जा सकता। वो सामने जो रेल का लाइन है
वो पार करके थोड़ा पैदल चलिए, आप पहुंच जाओगे। কোনো উপায় না দেখে টাকা মিটিয়ে দিল দুজনে। তারপর একসাথে হাঁটতে শুরু করলো। এদিকে হাঁটতে হাঁটতে গেল সৌভিকের জুতোর সোলটা ছিঁড়ে। সে এক আরো মহা ঝামেলা। সৌভিকের এই অবস্থা দেখে সায়নী হেসে লুটোপুটি। হাসতে হাসতে বলল, আমি কারো ধার বাকি রাখি না। কাল আমাকে জুতো দিয়ে হেল্প করেছিলে, আজ আমারগুলো পরে নাও, হয়ে গেল 50-50। মানেটা কি? তুমি ভালো করে জানো তোমার জুতো আমার পক্ষে পরা সম্ভব নয়। আচ্ছা, এমন পরিস্থিতি তোমার ইয়ার্কি মারতে ইচ্ছা করে? বয়ফ্রেন্ড নেই নাকি? সহ্য করে কি করে বাবা? সায়নী হঠাৎ চুপ করে গিয়ে গম্ভীর চাপা গলায় বলল, সরি, আমি একটু বেশি। সৌভিকের মনে হলো সে কোনো পুরনো আঘাত দিয়ে ফেলেছে। কিছুক্ষণ চুপ করে থেকে সৌভিক বলল, কি এমন হয়েছিল তোমাদের মধ্যে? সৌভিকের এই প্রশ্নের জন্য সায়নী একদম প্রস্তুত ছিল না। নিজেকে সামলে নিয়ে বলল, আমার কলেজের সিনিয়র, প্রায় অনেক দিনই একসাথে ছিলাম আমরা। দু একবার একসাথে শোয়ার পর একদিন বলল আমার সাথে সে কমফোর্টেবল নয়, তারপর সব শেষ। সঙ্গে একটা তাচ্ছিল্যের হাসি সায়নীর। আমি কিন্তু ভার্জিন না। গতকাল বলেছিলে নিজেদের জানার কথা, আজ জেনে গেলে। হোয়াট রাবিশ! এই ভার্জিনিটিটাই যদি মেয়েদের চরিত্র বিচার করার মাপকাঠি হতো তাহলে তো পৃথিবীতে অনেক কিছু অনেক সহজ হয়ে যেত। তারপর সায়নীর দু কাঁধে হাত রেখে বলল, সায়নী ম্যাডাম, একটা মানুষ ভালো না খারাপ সেটা তার ভার্জিনিটি দিয়ে বিচার করব এরকম মানুষ আমি নই। দেখো, এবার কিন্তু কান্নাটা থামাও। এরকম করে কাঁদলে না তোমাকে কিউট লাগে, তারপর প্রেমে টেমে পড়ে যাবো, তখন আমাকে দোষ দিও না কিন্তু। সৌভিকের কথায় সায়নী লজ্জা পেয়ে চোখের জল মোছার সময় সৌভিক আরও বলল, 1 মিনিট। না, আমি মিথ্যে বলছিলাম। তুমি যখন লজ্জা পাও তখন তোমাকে সব থেকে বেশি কিউট লাগে। সায়নী এবার চোখ মুছতে মুছতে হাসতে শুরু করেছে। সায়নীর বৃথা চেষ্টা করা লুকোনো হাসি দেখে সৌভিক এবার বলল, না 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 না, এবারও আমি মিথ্যেই বলেছিলাম। যখন তুমি লজ্জা পাও তার থেকেও বেশি যখন তুমি হাসো তখন তোমাকে সব থেকে বেশি কিউট লাগে। হ্যাঁ, এটা ঠিক। হয়েছে হয়েছে, এত রোমান্টিক হতে হবে না, চলো এগোনো যাক। ওরা দুজন হেঁটে চলেছে পাশাপাশি। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ, ছিল একজন, সেই স্কুল লাইফ থেকে। যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের 4 বছরের সম্পর্ক মাত্র 4 মিনিটেই কাট। কে ভুল ছিল, তুমি না সে? সৌভিক একটা নিঃশ্বাস ফেলে বলল, ভুল। আসলে কি জানো, ভুল তো মানুষ হয় না, ভুল হয় পরিস্থিতি। অনেক সময় দুটো ভালো মানুষ মিলেও না একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। আসলে শায়নী, relationship does not have any natural death. They were brutally murdered by our uncontrolled anger that driven by our ego. শেষবারের মতো সে ছেড়ে যাওয়ার বেলায় তাকে আটকাওনি বা কিছু বলনি? হ্যাঁ, বলেছিলাম আমার কোনো যন্ত্রণা থাকবে না। আসলে কি জানো, স্মৃতি হত্যা করতে শিখে নিতে পারলে এই শহরের বুকে কেউ আত্মহত্যা করে না। সায়নী সৌভিকের পিঠে ধাক্কা মেরে সামনের দিকে একটু ঠেলে দিয়ে বলল, এত ডায়লগ আসে কোত্থেকে? মুভির স্ক্রিপ্ট লেখার প্ল্যান আছে নাকি? সৌভিক একটা হাই তুলে বলল, হলো আর কই, পুনে যেতে হবে। অ্যামডক্স থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। তা তোমার প্ল্যান কি? আমি টিসিএস জয়েন করব। ওদের দুজনের এই চলতে চলতে অজানা শহরটাকে ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সময়কে ধরে রাখা সম্ভব নয়, কিন্তু সময়ের স্রোতটাকে একটু ধিমি করা গেলে কত ভালো হতো। ঘড়ির কাঁটা এখন 3টেতে এসে থেমেছে। ওরা বেদব্যাস টেম্পলের কাছে একটি গাছের নিচে পাশাপাশি বসে আছে। এই প্রথমবার ওরা এত কাছাকাছি বসে আছে। ওদের মধ্যে আর দূরত্ব বজায় নেই। অসাধারণ জায়গাটা। পাহাড়ের গায়ে একটি গুহা, তারই ভেতর নাকি
বেদব্যাস ঋষি ধ্যানে মগ্ন থাকতেন। 3 দিকে 3টে নদী এখানে মিলিত হয়ে আরেকটি নদীর নাম জন্ম দেয়, নাম ব্রহ্মাণী। সৌভিক সায়নীকে জিজ্ঞেস করল, সায়নী, ব্যাপারটা লক্ষ্য করেছ? শঙ্খ, কোয়েল আর সরস্বতী 3টে নদী থাকার কথা, কিন্তু দেখো একটা মিসিং। সৌভিকের প্রশ্নে সায়নী চোখ বড় করে বলল, ঠিক তো, ভাবিনি এটা নিয়ে। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, যখন গণেশ মহাভারত লিখছিলেন, এই সরস্বতী নদীর শব্দ গণেশকে খুব বিচলিত করে। তাই ঋষি বেদব্যাস সরস্বতী নদীকে অদৃশ্য হয়ে যাওয়ার অভিশাপ দেয়। তবে বর্তমান সরকার সরস্বতী নদীর অস্তিত্ব নিয়ে খুব খোঁজ চালাচ্ছে। তাদের ধারণা নদীটির মাটির নিচে বইছে। বাহ, দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটা। চল ওঠা যাক, আমার কিছু শপিং করার আছে। তাছাড়া তোমার জুতোটা তো পাল্টাবে না, এটা পরেই বাড়ি যাওয়ার ইচ্ছে। ক্রসরোড মলে এখন সায়নী শপিংয়ে ব্যস্ত। রেল স্টেশনের সামনেই মলটি। সৌভিকের কিছু কেনার নেই, শুধু জুতোটা পাল্টাতে হবে। তাও ঘুরতে ঘুরতে একটা হলদে রঙের টি শার্ট পছন্দ হয়ে গেল সৌভিকের। ট্যাগ প্রাইসটা দেখে নিজে নিজের পার্স খুলে দেখল 1100 টাকা পড়ে আছে। সৌভিক ভাবল, যা টাকা আছে তাতে টি শার্ট হবে, না হলে জুতো। আওয়ার রিসোর্সেস আর লিমিটেড, বাট আওয়ার নিডস আর ইনফিনিটি। ক্লাস 10-এ পড়া ইকোনমিক্সের ডেফিনেশনটা এবার বুঝল সৌভিক। টি শার্টের মায়া ছেড়ে সৌভিক এবার সরে এলো। কিছুক্ষণ পর আবার গিয়ে টি শার্টটি নেড়ে চেড়ে দেখতে লাগলো। আসলে টি শার্টটি খুব পছন্দ হয়েছে সৌভিকের, ফেলে যেতে ইচ্ছে করছে না তার। এটিএম কার্ডের কিছু একটা ইস্যুর জন্য সেটা নিয়ে আসা হয়নি। সৌভিকের একবার মনে হলো, জুতো ভার মে যায়, ট্রেনে উঠে পড়লে আর কি, বাড়ি গিয়ে কিনে নেবে। কিন্তু পরক্ষণেই সৌভিক ভাবল, ছেঁড়া জুতো পরে যাব, সায়নী কি ভাববে? এখন ওরা দুজনেই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। দুজন দুজনকে বাই বলার সময় এসেছে। সায়নীর ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। সৌভিক, আমার জন্য একটা কোক এনে দেবে প্লিজ, বলল সায়নী। সৌভিক সামনের দোকান থেকে একটা কোকের ক্যান কিনে আনার পর সায়নী সৌভিককে একটা ব্যাগের থলি দিয়ে বলল, তোমার জন্য। সৌভিক ব্যাগ খুলে চমকে উঠল। সেই হলদে টি শার্টটা। তুমি এটা? সৌভিক কিছু বুঝে উঠতে পারছে না, সে আমতা আমতা করছে। সায়নী হালকা হাসির সঙ্গে বলল, আমি লক্ষ্য করেছিলাম মলে, টি শার্টটা তোমার পছন্দ হয়েছে। তুমি এটা গিফট হিসেবে নিতে পারো, না হলে পরে টাকাটা পেমেন্ট করে দিও। সৌভিক কিছু কথা খুঁজে পাচ্ছে না। তার মনের মধ্যে একটা শিহরণ হয়, তাতে বুকের বাঁ পাশটায় পাক খাচ্ছে সুখ ব্যথা। পৃথিবীর সমস্ত আকাশ থেকে বেজে উঠেছে প্রেমের সুর। ভালো লাগার কয়েকশো প্রজাপতি তার চারপাশে উড়তে থাকে। তাতে আরও একবার ভালো লাগাতেই মোহবিষ্ট হয় সে। এই মানুষটা আমার একান্তই আমার। নিজের আচ্ছন্নতা থেকে বেরিয়ে এসে শুধু বলল, কিন্তু একটা ব্যাপার যে কন্ট্যাক্ট নাম্বার না পেলে পেমেন্টটা করবো কি করে? সায়নী একটু রাগী স্বরে বলল, নাম্বার খুঁজতে এত সময় লেগে গেল তোমার? এত ভীতু? তারপর ধমক দিয়ে বলল, নাও নোট করো নাম্বারটা, এটাও আমাকে বলতে হবে। সৌভিক পকেট থেকে মোবাইলটা বের করে দেখল ডেড, চার্জ শেষ। এইদিকে সায়নীর ট্রেন স্টেশন ছাড়তে শুরু করেছে। তাড়াতাড়ি করে সৌভিকের বুক পকেটের পেনটা নিয়ে সৌভিকের বাম হাতে নম্বরটা লিখে দিয়ে ট্রেনে উঠে বলল, SMS ব্যাগ ভরিয়ে নিও। হোয়াটসঅ্যাপের থেকে SMS-এ চ্যাট করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ট্রেনের শেষ অংশটুকু মিলিয়ে না যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল সৌভিক। ট্রেন চলে গেলে পর সৌভিক লক্ষ্য করল, কোকের ক্যান সায়নের হাতে না দিয়ে তারই বাম হাতে কখন ট্রান্সফার হয়ে গেছে সে বুঝতেও পারেনি। কোকের ক্যান সরাতেই সৌভিক হেই করে চেঁচিয়ে উঠল, এই মরেছে! ঠান্ডা ক্যানের গায়ের জলবিন্দু সৌভিকের হাতে লেখা সায়নীর নম্বরের মাঝের 4টে ডিজিট জাস্ট সাফ করে দিয়েছে। 7978 মাঝের 4টে ডিজিট একেবারেই বোঝা যাচ্ছে না, আর শেষে 55। সৌভিকের চোখে জল এসে যাওয়ার অপেক্ষা। বাম হাতের তালুটা চোখের সামনে রেখে থ হয়ে বসে আছে সৌভিক।
আর বলছে, ও গড, ধুর 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 ধুর, প্রেম শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। ভগবান, কেন যে হয় আমার সাথে। তাহলে কি এই সংক্ষিপ্ত গল্পে সায়নী অসমাপ্ত অনুভূতি হয়ে রয়ে গেল? এরপর সপ্তাহ 3 কেটে গেছে। ছোট থেকে অঙ্কে তুখোর সৌভিক জানে হারিয়ে যাওয়া ওই 4টে ডিজিট নিয়ে 1010 নম্বর হওয়া পসিবল, কিন্তু প্রেমের কাছে এইসব ক্যালকুলেশন চলে না। ইতিমধ্যে দিস্তাখানেক কাগজও ফুরিয়ে গেছে, তবুও সে হার মানেনি। শেষ পাতায় তাকে যে অঙ্ক মেলাতেই হবে। আপনাদের কি মনে হয় সৌভিক পারবে? গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। শুভরাত্রি।